বসন্তের মৃদু হাওয়ায় দুলছে গোলাপি পাপড়ি। জার্মানির বন শহরের ওল্ড টাউন এলাকা এখন যেন এক রূপকথার রাজ্য। প্রায় ৩০০টি চেরি গাছের এই সমারোহ শহরটিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়েছে। ১৯৮৬ সালে প্রথম চেরি গাছ রোপণের মাধ্যমে যে যাত্রার শুরু হয়েছিল, ৪ দশক পর তা আজ পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। পর্যটকদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে ওল্ড টাউনের বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সেগুলোকে পথচারী জোনে রূপান্তর করা হয়েছে। দর্শনার্থীরা বলছেন, কেবল ছবির জন্য নয়, বরং এই সজীব মুহূর্তটি উপভোগ করাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এটি সত্যিই চমৎকার। চারপাশে কত মানুষের ভিড় তা দেখলেই বোঝা যায়। অবশেষে বসন্তের একটি সুন্দর দিন আমরা পেলাম এবং সবাই মিলে তা উপভোগ করছি। মিউনিক কিংবা নিকটবর্তী রুসেলডর্ফ, সব জায়গার মানুষের গন্তব্য এখন রাইন নদীর তীরের এই শহর। ইস্টার ছুটির আমেজ আর চেরি ব্লসমের এই মেলবন্ধন পর্যটকদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে প্রকৃতিপ্রেমীদের মনে কিছুটা শঙ্কাও রয়েছে। আবহাওয়া যত উষ্ণ হবে, এই ফুলের আয়ু তত দ্রুত শেষ হয়ে যাবে। আজকে সবকিছুই একদম নিখুঁত। আবহাওয়া আমাদের পক্ষে, ইস্টারের ছুটি চলছে এবং চেরি ফুলগুলো পূর্ণ বিকশিত। সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি। সাধারণত ২ সপ্তাহ পর্যন্ত এই ফুলের স্থায়িত্ব থাকে। যখন ইউক্রেন সংকট কিংবা মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে বিশ্ব রাজনীতি উত্তপ্ত, তখন প্রকৃতির এই শান্ত ও স্নিগ্ধ রূপ মানুষকে ক্ষণিকের জন্য হলেও স্বস্তি দিচ্ছে। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে জার্মানির এই উৎসবটি এখন জাপানের চেরি ব্লসমের মতো যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য হচ্ছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। ১৮ বছর বয়সী তামারা পোহলের স্মৃতিতে হাঙ্গেরি মানেই ভিক্টর ওরবানের শাসন। ২ বছর বয়স থেকে দেখে আসা এই শাসনামলে ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না এই তরুণী। পেশায় ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হতে চাওয়া তামারা এবার পরিবর্তনের পক্ষে। তার মতে, ওরবানের দল ফিদেস আবারও ক্ষমতায় এলে দেশ ছাড়বেন তিনি। আমার বয়স যখন ২ বছর, তখন থেকেই হাঙ্গেরিতে অরবানের শাসন। আমি এর বাইরে অন্য কিছু দেখিনি। আমি এই দেশেই থাকতে চাই, এখানেই কাজ করতে চাই। কিন্তু আবারও যদি অরবানের দল ক্ষমতায় আসে, তবে আমি নিশ্চিতভাবেই হাঙ্গেরি ছেড়ে বিদেশে চলে যাব। আমি এমন এক দেশে থাকতে চাই না যেখানে পরিবর্তনের কোনো জায়গা নেই। কেবল তামারাই নন, ২১ বছর বয়সী কিক বক্সার জোল্ট ইস্তভান জোল্ডিও পরিবর্তনের পক্ষে। তবে তার পছন্দ উগ্র ডানপন্থী আওয়ার হোমল্যান্ড দল। তার মতে, ওরবানের সরকার দুর্নীতিবাজ আর সেকেলে একদল প্রবীণ মানুষের সমষ্টি, যারা আধুনিক হাঙ্গেরির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের হাসপাতাল, শিক্ষা এবং গণপরিবহনের অবস্থা এখন ভয়াবহ। গত ১৬ বছরের সরকার এগুলো উন্নত করতে পারেনি। তরুণদের কাছে বর্তমান সরকার মানেই একদল দুর্নীতিবাজ আর সেকেলে বুড়ো মানুষ। আমাদের এখন এমন নেতৃত্ব দরকার যারা হাঙ্গেরিয়ানদের স্বার্থকে অগ্রাধিকার দেবে। তবে ১৬ বছরের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানো বিরোধী নেতা পিটার ম্যাগিয়ারের জোয়ারের বিপরীতেও আছেন অনেকে। ভিক্টর ওরবানের অভিজ্ঞ নেতৃত্ব আর রক্ষণশীল খ্রিস্টান মূল্যবোধে এখনো মুগ্ধ ১৮ বছরের গার্গো ফার্কাস। তার মতে, রাজনৈতিক কারণে দেশ ছাড়া এক প্রকার দেশদ্রোহিতা। ওরবান অত্যন্ত অভিজ্ঞ একজন বিশ্ব নেতা। ডোনাল্ড ট্রাম্প বা পুতিনের মতো নেতাদের সাথে তার সুসম্পর্ক রয়েছে। তিনি হাঙ্গেরির একজন প্রকৃত নেতা। কেউ যদি কেবল সরকারের উপর রাগ করে দেশ ছেড়ে চলে যেতে চায়, তবে আমি তাকে দেশদ্রোহী মনে করি। নির্বাচনকে সামনে রেখে হাঙ্গেরির তরুণ সমাজ এখন স্পষ্ট ২ ভাগে বিভক্ত। একদিকে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে স্থিতিশীলতার দোহাই। রবিবারের ভোটই বলে দেবে হাঙ্গেরি কি নতুন পথে হাঁটবে নাকি ওরবানের হাত ধরেই চলবে আরও ৪ বছর। তাসনিম তাজিন, TVN24 নিউজ ডেস্ক। গাজা শহরের রাস্তায় সাইকেলে করে লঙ্গরখানা থেকে খাবার নিয়ে ফিরছিলেন এক যুবক। মুহূর্তেই আকাশ থেকে নেমে আসা 2টি ইসরায়েলি ড্রোনের লক্ষ্যবস্তু হন তিনি। ড্রোন হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ। ছেলেটি সাইকেলে যাচ্ছিল, বয়স 20-এর কোঠায়। ঠিক সে সময় 2টি ড্রোন এসে পড়ে। লঙ্গরখানা থেকে খাবার নিতে আসা আরেক যুবক আহত হয়। ওরা যুদ্ধবিরতির কথা বলে মানুষকে উপহাস করে। ওরা মিথ্যাবাদী। প্রতিদিন ওরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কেবল এই হামলাই নয়, রবিবারও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আব্দুল রহমান আল খুদারি নামের এক প্যালেস্টিনিয়ান।
গাজার প্যালেস্টিনিয়ানরা বলছেন ট্রাম্পের শান্তি পরিকল্পনায় তারা আশার আলো দেখলেও এখন পুরোপুরি হতাশ। ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিসকে এখন যুদ্ধ পরিষদ অভিহিত করছেন গাজার বাসিন্দারা। যুদ্ধ এখনো চলছে, আমরা এখানে কোনো যুদ্ধবিরতির লক্ষণ দেখছি না, উল্টো দিনের পর দিন কষ্ট বাড়ছে। হাসপাতালগুলোর অবস্থা তথৈবচ। এটা আসলে কোনো যুদ্ধবিরতি নয়। এই পিস কাউন্সিল কোনো শান্তির পরিষদ নয়, বরং এটি একটি যুদ্ধ পরিষদ। আমরা ভেবেছিলাম যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় ধাপে শান্তি আসবে, কিন্তু এখন দেখছি যুদ্ধের চেয়েও এই পরিস্থিতি ভয়ঙ্কর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 700 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া ইরানের সাথে শুরু হওয়া যুদ্ধের মাঝেও গাজায় প্রাণহানি থামেনি। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই কায়রোতে চলছে রাজনৈতিক দর কষাকষি। গত সপ্তাহে ইজিপশিয়ান, কাতারি ও তুর্কি মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল। বৈঠকে কথিত শান্তি পরিষদের নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে গোষ্ঠীটি। হামাস সাফ জানিয়ে দিয়েছে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরে যাওয়ার সুনির্দিষ্ট নিশ্চয়তা না পেলে তারা অস্ত্র ত্যাগ বা নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনায় বসবে না। কথিত যুদ্ধবিরতি কার্যকর হলেও ৭২,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি আর হাজারো মানুষের বাস্তুচ্যুতির পর গাজায় স্থায়ী শান্তির পথ এখনও বহু দূরে। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। ইউক্রেনের তৈরি ফ্ল্যামিঙ্গো ক্রুজ মিসাইল ইতিমধ্যেই যুদ্ধের ময়দানে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। তবে এবার আরও বড় লক্ষ্যে এগোচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট। প্রতিষ্ঠানটির লক্ষ্য আগামী 2027 সালের মধ্যে প্রথম ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার সক্ষমতা অর্জন করা। We plan to intercept first ballistic missile in the end of 2027. বর্তমানে রাশিয়ার ইস্কান্দার মিসাইল রুখতে আমেরিকার তৈরি 2 থেকে 3টি প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করতে হয়, যার প্রতিটি তৈরিতে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার। ফায়ার পয়েন্টের দাবি, তারা এই খরচ $1 মিলিয়ন নিচে নামিয়ে আনতে পারবে, যা হবে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি নতুন মোড় বা গেম চেঞ্জার। If we can decrease intercept less than $1 million, it will be great. It will be like game changer in air defense solution. রাডার, সিকার এবং ডাটা লিঙ্কের মতো জটিল প্রযুক্তিতে ইউরোপিয়ান কোম্পানিগুলোর সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী ইউক্রেন। ডেনিস শিতলিয়ারম্যান জানান, তাদের তৈরি FP7 মিসাইলটি আমেরিকার ATACMS এর মতোই কার্যকর, কিন্তু এটি তৈরিতে খরচ হবে 7 গুণ কম। We can produce a lot of, and it's cost 7 times cheaper than closest analog. কেবল মিসাইল নয়, মহাকাশ গবেষণাতে নজর দিচ্ছে ফায়ার পয়েন্ট। তারা এমন কার্বন উইন্ডিং মেশিন তৈরি করেছে যা দিয়ে বিশাল রকেট বুস্টার তৈরি করা সম্ভব। এটি দিয়ে ভবিষ্যতে কক্ষপথে ছোট ছোট স্যাটেলাইট পাঠানো যাবে, যা যুদ্ধকালীন যোগাযোগ এবং গোয়েন্দা নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। And it's like 2 of the solid rocket booster can deliver on the low orbit bench of satellites. যুদ্ধের কঠিন অভিজ্ঞতায় ইউক্রেনকে আজ সাশ্রয়ী প্রতিরক্ষা প্রযুক্তির উদ্ভাবক বানিয়ে দিয়েছে। 2027 সালের লক্ষ্যমাত্রা পূরণ হলে ইউক্রেন কেবল নিজের আকাশই রক্ষা করবে না, বরং পরিণত হতে পারে বিশ্বজুড়ে সাশ্রয়ী প্রতিরক্ষা অস্ত্রের এক বড় বাজারে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানের আকাশ। আজাদি স্কয়ার সহ আশপাশের এলাকায় আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছে যুদ্ধের ভয়াবহতা। ইসরায়েলের দাবি, এটি ছিল ইরানি সন্ত্রাসী শাসক গোষ্ঠীর উপর পরিচালিত একটি পরিকল্পিত অপারেশন। অন্যদিকে ওয়াশিংটনের সুরও চড়া। তবে অব্যাহত আগ্রাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির মুখেও পাল্টা প্রতিরোধে অনড় থাকার সতর্ক হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি সাব জানিয়েছেন, ইরানিরা কোনো হুমকির মুখে মাথা নত করবে না। কোনো ডেডলাইন আমাদের দেশকে রক্ষা করার বিষয়ে আমাদের দ্বিধান্বিত করতে পারবে না। আমাদের দাবি একটাই, এই চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। শত্রুকে এমন শিক্ষা দিতে হবে যেন তারা আর ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার দুঃসাহস না দেখায়। তেহরানের এই কূটনৈতিক বলেন, কোনো আলটিমেটাম, অপরাধ বা যুদ্ধ অপরাধের হুমকি মেনে নেয়া আলোচনা হতে পারে না।
ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং এ দেশের জনগণের জন্য আমেরিকার সাথে আলোচনার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। এমন অবস্থায় যে কোনো আগ্রাসী প্রস্তাব ইরানিরা অনায়াসে উপেক্ষা করবে বলেও মন্তব্য করেন বাঘেই। এ সময় ইরানে নিখোঁজ আমেরিকান সেনা উদ্ধার অভিযানকে ওয়াশিংটনের লজ্জাজনক পরাজয় অভিহিত করেন বাঘেই। আমেরিকান অভিযানকে ব্যর্থ দাবি করে ইরানি যাযাবর সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করেন এই কূটনীতিক। এই অপারেশন আমেরিকার জন্য এক বিপর্যয়কর পরাজয়। আশা করি তারা শিক্ষা নিয়েছে যে ইরানের অখণ্ডতায় আঘাত এলে সব ইরানি ঐক্যবদ্ধ হয়। বিশেষ করে আমাদের সাহসী লুর উপজাতি ও যাযাবর সম্প্রদায়ের ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে। 5 সপ্তাহ ধরে চলা এই সংঘাত এখন চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায়। একদিকে ট্রাম্পের জাহান্নাম নামানোর হুমকি, অন্যদিকে সর্বশক্তি দিয়ে ইরানকে রক্ষার অঙ্গীকার। এমন জটিল মুহূর্তে ওয়াশিংটন ও তেহরানকে যুদ্ধবিরতির একটি খসড়া পরিকল্পনা পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, এই চুক্তির শর্ত অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার অঙ্গীকার করবে ইরান। বিনিময়ে তেহরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা সম্পদ অবমুক্ত করা হবে, যে দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিল ইরান। ইসলামাবাদ বলছে, তেহরান ওয়াশিংটনকে সোমবারের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। খসড়া সমঝোতা প্রস্তাবে সম্মতি চূড়ান্ত হলেই যুদ্ধবিরতি কার্যকর এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানের এই পরিকল্পনায়। কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ইউএস ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদের এই কর্মকর্তা রয়টার্সকে সোমবার জানিয়েছেন, শান্তি পরিকল্পনার আওতায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং এরপর 15 থেকে 20 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি চূড়ান্ত করা হবে। তবে তেহরানের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না। অন্যদিকে ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয় বলেও দাবি ওই কর্মকর্তার। এর আগে কায়রোর মধ্যস্থতায় পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের দেয়া 15 দফার শান্তি প্রস্তাবকে ইতোমধ্যেই অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। সাবরিনা সুপা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।